হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের এই সেশনে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আমি আজকে যে আমাদের বিষয়টা শুরু করার আগে সংক্ষিপ্ত আকারে এক দুটো প্রশ্ন করব এবং তোমরা এই প্রশ্নগুলিকে একটু ভালো করে ভাবার চেষ্টা করবে। আমরা জানি আমরা যে পরিবেশে বসবাস করি, আমাদের বসবাস করার জন্য এবং আমাদের দৈনন্দিন ক্রিয়াকলাপগুলিকে সম্পূর্ণ করার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য আমরা সাধারণত কৃষিকাজ করি বা আমাদের বাড়ির বড় যারা আছে তারা কৃষিকাজ করেন। এবারে তোমরা কি কখনো দেখেছো কিভাবে বীজকে লাগানো হয় এবং কিভাবে সেই বীজ থেকে একটা নতুন শিশু উদ্ভিদের জন্ম হয়? যদি দেখে থাকো বা ভেবে থাকো তাহলে আজকে আমরা যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেই ব্যাপারটা একটু সহজতর হবে। আর যদি না দেখে থাকি তাহলেও কোনো সমস্যা নেই, আমরা ছোট ছোট যুক্তি দ্বারা এবং ছোট ছোট কিছু আলোচনার দ্বারা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা মৃত্তিকা বইয়ের উদ্ভিদের জন্ম ও মৃত্যু যে চ্যাপ্টারটা আছে, যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টাকে নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা বলি যে আমরা আজকে যে গল্পটা নিয়ে আলোচনা করছি, গল্পটার নাম হচ্ছে উদ্ভিদের জন্ম মৃত্যু, আর গল্পটি লিখেছেন আচার্য জগদীশচন্দ্র বসু। সবশেষে আমরা ওই গল্পের গল্পকারকে তার নাম জেনে নিলাম। এবার গল্পকার সম্পর্কে দু একটি কথা আমরা জানব। গল্পকারের জন্ম কবে? 30শে নভেম্বর 1858 সালে। তিনি এমন একজন বিখ্যাত ব্যক্তি যে প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। গাছ অর্থাৎ উদ্ভিদ, আমরা যাদের বলি উদ্ভিদেরও প্রাণ আছে এবং তারাও আমাদের মানুষের মতোই উত্তেজনায় সাড়া দেয় এবং তারা অবশ্যই তাদের চলন হয়, গমন হয়। আমরা আজকে যে গল্পটা পড়ব ওই গল্পটা জগদীশচন্দ্র বসুর লেখা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ অব্যক্ত থেকে নেওয়া হয়েছে এবং ওই অব্যক্ত প্রবন্ধ গ্রন্থের মধ্যে যতগুলি প্রবন্ধ আছে যাকে আমরা আমাদের এই ক্লাসে গল্প হিসেবে পড়ব, সেই গল্পটার নাম হচ্ছে উদ্ভিদের জন্ম ও মৃত্যু। এই জগদীশচন্দ্র বসু তিনি যে প্রমাণ করেছিলেন উদ্ভিদেরও প্রাণ আছে, তিনি তার বিজ্ঞান গবেষণা করার জন্য আমাদের ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বসু বিজ্ঞান মন্দির। যাই হোক, আমরা গল্পকারের গল্প নিয়ে আলোচনা করব। গল্পের নাম অবশ্যই তোমরা এতটুকু বুঝে গেছো যে গল্পের নাম উদ্ভিদের জন্ম মৃত্যু। এবার আমরা আজকে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব ওই ব্যাপারটা শুধুমাত্র বীজকে নিয়ে, কিভাবে বীজ থেকে নতুন উদ্ভিদের বা গাছের জন্ম হয় এবং সেটা কিভাবে বৃদ্ধি লাভ করে তা জানব। যদি আমরা দেখি আমাদের চারপাশের উদাহরণ নিয়ে, তাহলে আমরা দেখব যে গাছে যখন নতুন করে ফুল আসে, ফুল থেকে ফল হয় এবং ওই ফলটা থেকে বীজের রূপান্তর হয় এবং ওই বীজটা প্রাকৃতিক কার্যের ফলে দূরে কোথাও দূরবর্তী স্থানে উড়ে গিয়ে মাটির নিচে চলে যায়। যখন বীজটা মাটির নিচে চলে যায় তখন সেই বীজটা সুপ্ত অবস্থায় থাকে। ওই সুপ্ত অবস্থায় থাকা বীজ যখন জল পায়, যখন সূর্যালোক পায়, তখন তার থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়, শিশু উদ্ভিদের জন্ম হয়। আমরা দেখি যে বীজ বছরের পর বছর, মাসের পর মাস মাটির নিচে লুকিয়ে থাকে। যখন শীত শেষে বসন্ত আসে, যখন বর্ষার বৃষ্টিতে মাটি রস পায়, মাটির মধ্যে জল আসে, তখন ওই বীজটার মধ্যে ডাক শোনা যায়। কি ডাক শোনা যায়? আর ঘুমাইও না, উপরে উঠিয়ে আইসো। অর্থাৎ তোমাদের এই গল্পে আচার্য জগদীশচন্দ্র বসুর লেখা উদ্ভিদের জন্ম মৃত্যু গল্পে যখন বর্ষার বৃষ্টি আসে, বৃষ্টি আসার সঙ্গে সঙ্গেই এই ডাকটা পায়, আর ঘুমাইও না, উঠিয়ে আসো। অর্থাৎ একটা বীজ থেকে একটা শিশু উদ্ভিদ জন্ম নেওয়ার জন্য যে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে জল। জল যখন মাটিতে পড়ে
যখন মাটি সিক্ত হয়, মাটি সিক্ত হয়ে গেলে তখন সেখান থেকে বীজটা ডাক পায়। কিসের ডাক পায়? তার খোলস ছেড়ে তার উপরের বীজের উপরের স্তরটাকে ভেঙে নতুন করে বেরিয়ে এসে একটা শিশু উদ্ভিদে পরিণত হওয়ার রূপ পায়। বীজ যখন ঘুমিয়ে থাকে মাটির নিচে সেটাকে লুকানো বীজ বলে। বৃষ্টি আসে, বৃষ্টি আসলে বসন্তের শেষে বীজটা অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরোদ্গম মানে কি? অঙ্কুরোদ্গম মানে হচ্ছে যখন নতুন একটা বীজ থেকে বীজটা যখন ফেটে তার থেকে উদ্ভিদ জন্ম নেবে সেটা। অর্থাৎ শিশুর মতোই, আমাদের মানব শিশুর মতোই এই বীজটাও শিশু হিসেবেই আমাদের সামনে পরিণত লাভ করে বা পরিচিতি লাভ করে। এটা কিভাবে হয়? কোন প্রক্রিয়ায় হয়? এটা প্রাকৃতিক প্রক্রিয়ায় হয়। এটাতে আমারও হাত নেই, তোমাদেরও হাত নেই, আমাদের কারোর হাত নেই। কৃত্রিম উপায়ে করা যায়, কিন্তু আমরা এদিকে যাব না। আমরা আমাদের এই গল্পে উল্লিখিত যে পন্থা আছে সেটাই দেখব, যে বীজ থেকে উদ্ভিদে পরিণত হওয়ার যে রূপটা প্রাকৃতিকভাবে হয়, আমরা সেটার কথাই এখানে বলছি। এবারে গাছ অঙ্কুরোদ্গম হলো। উদ্ভিদটা যখন অঙ্কুরোদ্গম হয় তার একটা অংশ মাটির ভেতরের দিকে চলে যায় আর আরেকটা অংশ মাটির উপরের দিকে আসে। তাহলে মাটির ভেতরের দিকে যে অংশটা চলে যায় এবং মাটির উপরের দিকে যে অংশটা উঠে আসে, সে দুটোর নাম কি কি? মাটির ভেতরের দিকে যে অংশটা চলে যায় সেটার নাম হচ্ছে মূল, আর মাটির উপরের দিকে যে অংশটা বেরিয়ে আসে যাতে ছোট ছোট পাতা হয়, পাতার পর একটা দুটো পাতার পর যখন গাছ ওই উদ্ভিদটা বিশাল আকার ধারণ করে, মহিরুহ আকার ধারণ করে, তখন তার মধ্যে ফুল আসে, ফল আসে। তাহলে ওই উপরের দিকটা যেখানে আমরা উদ্ভিদের ডালপালা, ফুল, লতা পাতা দেখি সেটা হচ্ছে গাছের কাণ্ড। তাহলে উদ্ভিদের কয়টা অংশ পেলাম আমরা? দুটো অংশ পেলাম। একটা অংশ মূল যেটা মাটির নিচের দিকে যায়, আর একটা অংশ কাণ্ড যেটা উপর দিকে যায়। অর্থাৎ অঙ্কুরের পর বীজ যখন অঙ্কুরিত হয়, বীজ অঙ্কুরিত হওয়ার পর তার দুটো অংশ হয়, একটা হচ্ছে মূল আর একটা হচ্ছে কাণ্ড। এবার সব উদ্ভিদেই, প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে একই নিয়ম কাজ করে। আমরা যদি যে কোনো উদ্ভিদ, আমরা একটা আমের বীজকে নিলেও একইভাবে আমরা লক্ষ্য করব। আমরা যদি কাঁঠালের বীজকে নিই সেখানেও একই উদাহরণ দেখা যাবে। বা আমাদের বাড়িতে অন্যান্য যে উদ্ভিদগুলি আছে আমরা যেগুলিকে দেখি, শিম, তারপর গাজর, যে শাকসবজিগুলি আছে, তোমরা যদি পর্যবেক্ষণ করো সেগুলিকেই দেখবে যেটা প্রাকৃতিক নিয়ম। এখানে অন্য কোনো নিয়ম কাজ করে না, এখানে প্রাকৃতিক নিয়ম কাজ করে। প্রকৃতির নিয়মই এটা। একটা বীজ যখন অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হওয়ার পর তার একটা অংশ উপরের দিকে যাবে আর একটা অংশ নিচের দিকে যাবে। নিচের দিকে যে অংশটা যায় ওই অংশটার কাজ অনেক। ওই অংশটা মাটি থেকে জীবন রস শোষণ করে, ওই অংশটা মাটি থেকে খনিজ পদার্থ শোষণ করে নিয়ে তার মধ্যে কাজ করে। এবার আমরা একটা পরীক্ষার কথা বলি। আমরা কিভাবে দেখব যে একটা উদ্ভিদ, একটা গাছ উত্তেজনায় সাড়া দেয়? কিভাবে বুঝবো আমরা যদি একটা গাছে লাগানো টব সেটাকে ভালো করে বেঁধে উল্টিয়ে রাখি, উল্টো করে রাখি, তাহলে আমরা কি দেখব? টবে গাছ লাগানো, ওই গাছ সহ টবটাকে যদি উল্টো করে রাখি তাহলে আমরা দেখব যে গাছটা আস্তে আস্তে বেঁকে উপরের দিকে উঠছে, অর্থাৎ আলোর দিকে যাচ্ছে। উদ্ভিদ আলোর দিকেই যায়। তাহলে টব উল্টো করলে মূল নিচের দিকেই যাবে আর কাণ্ড উপরের দিকেই যাবে। এটাকে বলা হয় উত্তেজনায় সাড়া দেওয়া। গাছ উত্তেজনায় সাড়া দেয়। আমরাও যেমন উত্তেজনায় সাড়া দিই, মানুষ যেমন উত্তেজনায় সাড়া দেয়, প্রত্যেকটা প্রাণী যেমন উত্তেজনায় সাড়া দেয়, উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয়। এবারে আমরা দেখি যে বীজ ঘুম থেকে উঠলো। বীজটা ঘুম থেকে ওঠার পর, অর্থাৎ বীজ অঙ্কুরোদ্গম হলো। অঙ্কুরোদ্গম হওয়ার পর বীজের যখন জন্ম হলো, বীজ যখন খোলস ছেড়ে সে যখন তার প্রকৃত রূপে চলে এলো, তখন ওই বীজ থেকে দুটো কোমল পাতা, নরম পাতা, কুচি পাতা বের হলো। ওই বের হওয়া কোমল পাতা, কুচি পাতা, সেটা হচ্ছে কাণ্ড। এবং ওই কাণ্ডটা তার পাতাগুলিকে ধরে তুলে কার দিকে? সূর্যের দিকে। সানলাইট, সূর্যের আলোকে নেওয়ার জন্য সেই তার পাতাগুলিকে উপরের দিকে তুলে ধরে।
কারণ সে সূর্যালোক গ্রহণ করবে, গ্রহণ করে সে তার যে দেহের আকৃতি, সেই আকৃতিটাকে তার যে খনিজ পদার্থের প্রয়োজন, তার যে খাবারের প্রয়োজন, সে খাবারটা তার পাতায় তৈরি করবে। এবারে আমরা দেখি যে একটা অংশ নিচের দিকে যায়, একটা অংশ উপরের দিকে যায়। উপরের দিকের অংশটা কার দিকে যায়? আলুর দিকে যায়। এবং আলুর দিকে যাওয়ার এই প্রক্রিয়াটাকে গল্পকার গল্পে এভাবে বলেছেন, শিশুটি যেন ছোট মাথা তুলিয়া নতুন দেশ দেখিতেছে। ছোট্ট বীজ অঙ্কুরিত হলো, অঙ্কুরিত হওয়ার পর সে যখন তার চারিপাশে দেখলো, সেই চারিপাশের দেখাটাকে কবি বলেছেন, গল্পকার বলেছেন যে শিশুটি তার ছোট মাথা, ছোট্ট বীজ অঙ্কুরিত হওয়ার পর ছোট্ট উদ্ভিদ শিশু, ওই ছোট্ট উদ্ভিদ শিশুটা নতুন দেশ দেখিতেছে। কোন দেশ? এখানে দেশ বলতে ওই অঙ্কুরিত হওয়া বীজের চারিপাশের যে পরিবেশটা, সেই পরিবেশটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে বীজ অঙ্কুরোদ্গম হবে, বীজ অঙ্কুরোদ্গম হওয়ার পর তার নতুন পাতা বেরোবে, উপরের অংশ মূল হবে, নিচের অংশ কাণ্ড হবে, এবং মূল নিচের দিকেই যাবে, কাণ্ড উপরের দিকে আসবে। এটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম এটা হবে। আর আমরা এই কথাটা বলতে পারি যে ছোট্ট এই বীজ যখন কোনো একটা সময় বিশাল বড় একটা মহিরুহ আকার ধারণ করবে, তাহলে জন্ম থেকে তার বড় হওয়া পর্যন্ত এই যে সময়টা, সেই জন্মটা যেখান থেকে নেয়, সেই জন্ম নেয় ছোট্ট একটা বীজ, শক্ত একটা বীজ, যে কিনা মাটির অভ্যন্তরে লুকিয়েছিল কোনো একটা প্রাকৃতিক নিয়মে। সেই বীজটা যখন শীতের শেষে বসন্ত আসার পর এবং বর্ষা আসার পর যখন সে উপর থেকে ডাক পেল যে আর না ঘুমিয়ে উপরে উঠে আসার জন্য, সে উপরে উঠে এলো। এই যে জিনিসটা, আমরা এই জিনিসটা আজকের এই এপিসোডে বুঝলাম। এবার তোমাদের যদি আমি ছোট্ট করে কয়েকটা প্রশ্ন করি, সংক্ষিপ্ত প্রশ্ন, যে বীজ কেন মাটির নিচে থাকে? কেন থাকবে? বীজটা তো মাটির উপর থেকে অঙ্কুরোদ্গম হতে পারে, এমন কি পদ্ধতি আছে প্রাকৃতিকভাবে? বীজটা মাটির নিচেই কেন থাকবে? প্রশ্ন করলাম। আর কি? আর দেখলাম যে আমরা যে কথাগুলি বললাম, উদ্ভিদের মূল ও কাণ্ড, এই দুইটা জিনিসের কাজ কি, কাজ কি? আর আরেকটা প্রশ্ন যদি করি যে গাছ কিভাবে দিক বুঝতে পারে, কিভাবে সে দিক বুঝবে? আরও যদি এক দুইটা ছোট ছোট প্রশ্ন করা হয় যে বীজ কখন অঙ্কুরিত হয়, কিভাবে অঙ্কুরিত হয়, আর কি বীজকে গল্পে আমরা শিশুর সঙ্গে কেন তুলনা করা হয়েছে দেখতে পারি। ছোট্ট একটা বীজ, বীজের সঙ্গে শিশুর কি সম্পর্ক, মানব শিশুর সঙ্গে বীজের কি সম্পর্ক, এই প্রশ্নগুলি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারবো যে বীজের অঙ্কুরোদ্গম হওয়ার জন্য যে স্বাভাবিক পরিস্থিতি দরকার, সেটা মাটির নিচে গেলেই আসবে। কারণ মাটির উপরে বীজের অঙ্কুরোদ্গম হওয়ার জন্য যে সকল জিনিস দরকার সেগুলি পাওয়া যাবে না। তাকে অঙ্কুরোদ্গম হতে গেলে মাটির নিচেই যেতে হবে, কারণ মাটিতে গেলেই সে মাটি থেকে জল নিতে পারবে, এবং জলটা নেওয়ার পর আর বীজের মধ্যে সেই জিনিসটা সঞ্চারিত হয়, এবং সঞ্চারিত হওয়ার পর বীজ অঙ্কুরোদ্গম হয়। আর মূলের কাজ কি? মূলের কাজ হচ্ছে মাটি থেকে খনিজ রস বা রস শোষণ করে নিয়ে নিজের জীবনটাকে বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় জিনিস তৈরি করা। কাণ্ডের কাজ কি? কাণ্ড, গাছের কাণ্ড, উদ্ভিদের কাণ্ড, কাণ্ড কি করবে? কাণ্ড তার পাতার সাহায্যে সূর্যালোক গ্রহণ করবে। কারণ আমরা জানি, তোমরা বিজ্ঞানে অবশ্যই পড়েছো, পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, যেই ছিদ্রগুলিকে বলা হয় পত্ররন্ধ্র। এগুলির সাহায্যে পরিবেশ থেকে সে অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে নিয়ে সে তার খাবারটা তৈরি করবে পাতায়, করেই সে বড় হবে। আর দিক কিভাবে বুঝতে পারে? দিক বোঝার জন্য তাকে অবশ্যই আলোর দিকে ধাবিত হতে হয়। অর্থাৎ উদ্ভিদ অবশ্যই আলোর দিকে যাবে। টবের পরীক্ষা কথা তোমাদের বললাম আমি, ওই পরীক্ষা অনুযায়ী আমরা এইটুকু ধারণা করতে পারি, যেদিকে আলো থাকবে সেদিকেই উদ্ভিদ যাবে। আর কি? আর প্রশ্ন করেছিলাম বীজকে কেন গল্পে শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে। মানব শিশু যেমন কোমলমতি হয়, একদম স্বাভাবিক মানের হয়, যাদের মধ্যে না থাকে পারিপার্শ্বিক কোনো জ্ঞান, সে শিশুটার মতোই এই উদ্ভিদের বীজটাও এখানে শিশুর মতোই ছোট্ট শিশু অঙ্কুরোদ্গম হয়। তার
শাখা প্রশাখাগুলিকে আমাদের সামনে তুলে ধরে। তাহলে বীজ অঙ্কুরিত হয় কখন আমরা এটাও বুঝে নিলাম, মূলের কাজ কি আমরা এটাও বুঝে নিলাম, কেন বীজ মাটির নিচে থাকে আমরা এটাও জানলাম, এবং মূল ও কাণ্ডের কাজ এই সবগুলি আমরা বুঝলাম। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট এপিসোডে।